big opportunity to prove yourself on the dance floor. Contact 9836266440. WhatsApp us 9831396770. Our mail ID is bignews24x7.com@gmail. হাতে যত্ন করে লেখা পাণ্ডুলিপি অনেক সময় নিয়েই পৌঁছেছিলেন প্রকাশকের কাছে, কিন্তু তা খুলেও দেখেননি প্রকাশক, বরং পোশাকের দিকে তাকিয়েই বেরিয়ে যেতে বলেছিলেন। অথচ তাকে যে লেখক হতেই হবে, তাই অপেক্ষা করেননি আর প্রকাশকের জন্য। নিজেই খুলেছিলেন নিজের প্রকাশনা সংস্থা, সেখান থেকেই প্রকাশ করে গেছেন একের পর এক বই। এতক্ষণ আপনাদের বলছিলাম দিল্লির বাসিন্দা লক্ষণ রাওয়ের কথা। দিল্লির হিন্দি ভবন আইওটির বাইরেই ছোট্ট চায়ের দোকান তার। সারাদিন তাকে খুঁজে পাওয়া যায় সেখানেই। রাস্তার ধারে ঠেলাগাড়িতে নিজেই তৈরি করছেন চা, নিজেই তা এগিয়ে দিচ্ছেন ক্রেতাদের দিকে। তাদের সঙ্গে জমে উঠছে আড্ডা, গল্প। দোকান থেকে রাতে বাড়ি ফিরে সেসবই খাতায় কলমে বন্দি করেন তিনি। জীবন জীবিকা নির্বাহের সঙ্গে যুদ্ধ করেই যেন বাঁচিয়ে রাখা স্বপ্নকে। তরুণ লেখকদের কাছে তিনিই এখন অনুপ্রেরণার মূর্ত প্রতীক। বর্তমানে দিল্লির বাসিন্দা হলেও লক্ষণ রাওয়ের জন্ম মহারাষ্ট্রের অমরাবতীর ছোট্ট একটি গ্রামে 1952 সালে। 1975 সালে লেখক হওয়ার স্বপ্ন নিয়ে সেখান থেকেই তিনি চলে এসেছিলেন দিল্লিতে। ভেবেছিলেন রাজধানীতে এসে কলেজে পড়াশোনা করবেন হিন্দি সাহিত্য নিয়ে, কিন্তু নতুন শহরে এসেই আর্থিক সংকটের মুখোমুখি হতে হয় তাকে। 10ম শ্রেণী অবধি পড়াশোনা করতে পেরেছিলেন তিনি। এত কম শিক্ষাগত যোগ্যতায় কেই বা তাকে চাকরি দেবে? এদিকে অর্থ উপার্জনের জন্য চাকরি তো তাকে জোগাড় করতেই হবে। এমন একটা টালমাটাল সময়ে লক্ষণ রাও শেষ অবধি কাজ নিলেন একটি ধাবায়, পরিচারকের চাকরি। সেখান থেকে উঠে এসে একসময় পানের দোকানও চালিয়েছেন তিনি। তবে এসবের পিছনে থেমে থাকেনি সাহিত্য চর্চা। এখনো অবধি মোট 25টি বই লিখেছেন তিনি। এর মধ্যে 18টি বইয়ের প্রকাশনা করেছেন তিনি নিজেই। তার প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হওয়া বইগুলির মধ্যে রয়েছে রাজনৈতিক প্রবন্ধ থেকে শুরু করে উপন্যাস, সবই। তার লেখা দানশ, রেণু, রামদাস, নর্মদা প্রভৃতি বই যথেষ্ট জনপ্রিয় দিল্লি তথা সারা দেশের পাঠক মহলের কাছে। তবে এই সমস্ত বইয়ের বিষয়বস্তু কিন্তু মন গড়া নয়, তা অভিজ্ঞতালব্ধ। দোকানে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলেই তিনি তুলে এনেছেন উপন্যাসের গল্পদের। বাস্তব চরিত্রদের বসিয়েছেন দুই মলাটের মাঝে। ফিকশনের থেকেও জীবনের গল্পতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন লেখক লক্ষণ রাও। প্রকাশকের থেকে ফিরে এসে তিনি অপেক্ষা করেছিলেন বছরখানেক। মাঝের সময়টাই ছিল কঠোর পরিশ্রমের। তারপর টাকা জমিয়ে 1979 সালে নিজেই প্রকাশ করলেন নিজের বই। পাঠকের কাছে যাতে তার বই পৌঁছে যায়, সেই জন্য সাইকেলে করে বই নিয়েই ঘুরে ঘুরে বিক্রি করা শুরু করলেন তিনি। তবে নিজেই অবাক হয়েছিলেন ফলাফল দেখে। বহু মানুষই হাতে তুলে নিয়েছিলেন তার লেখা বই। এরপর যত দিন গেছে তত নিজেকে প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিয়েছেন লক্ষণ রাও। আর্থিক অবস্থার উন্নতি হতেই হিন্দি সাহিত্যে স্নাতক করেছেন 50 বছর বয়সে। তারপর স্নাতকোত্তর 64 বছরে এসে শিক্ষা ব্যবস্থার বয়সসীমার সমস্ত জালি ভেঙে দিয়েছেন তিনি। বর্তমানে ছাপা বইয়ের পাশাপাশি কিন্ডেলেও পাওয়া যায় তার লেখা গ্রন্থ। সেই সঙ্গে তার বই বিক্রি হয় অনলাইনে অ্যামাজনের মতো সাইটেও। বর্তমানে শুধু লেখাই নয়, লেখক তৈরিরও উদ্যোগ নিয়েছেন লক্ষণ রাও। করিয়ে চলেছেন একের পর এক কর্মশালা, রুটিন মাফিক ক্লাস। শুরুটা হয়েছিল 2017 সালে। অক্সফোর্ড বই বিপণীর ডাকেই তিনি প্রথম অংশ নিয়েছিলেন একটি কর্মশালায়। তার জনপ্রিয়তা এতটাই ছিল যে তারপর থেকে একের পর এক জায়গা থেকে ডাক আসতে থাকে। বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষরাই এখন লেখক হওয়ার স্বপ্ন নিয়ে দ্বারস্থ হচ্ছেন তার কাছে। লেখক হিসাবে পরিচিত হতে পেরেছেন তিনি। নেই অর্থাভাবও, তবুও 68 বছর বয়সে আজও চালিয়ে যাচ্ছেন
চায়ের দোকান। পরিশ্রম করে যাচ্ছেন রোদ জল মাথায় করেই, কারণ এই দোকানই তার গল্প আহরণ ক্ষেত্র। এই দোকানই তার কাছে একটি প্ল্যাটফর্ম সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করার। কাজেই শেষ দিন অবধিও এই দোকান চালিয়ে যেতে চান দিল্লির এই প্রৌঢ় লেখক। Big opportunity to prove yourself on the dance floor. Contact 9836266440. WhatsApp us 9831396770. Our mail ID is bignews24x7.com@gmail. বাংলাদেশের ফরিদপুর শহর, আর এই শহরের ডায়াবেটিক হাসপাতাল থেকে বেরিয়েই রয়েছে একটি ছোট্ট দোকান। সেই দোকানে হাজির হলেই চোখে পড়বে একটি অভিনবত্ব। দোকানের বাইরে ঝোলানো রয়েছে একটি প্লাস্টিকের ঝুড়ি, সেই সঙ্গে ভিনাইলে প্রিন্ট করা একটি পোস্টারও, নাম খুশির ঝুড়ি। কিন্তু দোকানের বাইরে এই ধরনের ঝুড়ি রাখার কারণ কি? নির্দেশিকায় চোখ বোলালেই পরিষ্কার হয়ে যাবে এই ঝুড়ি রাখার কারণ। শহরের দরিদ্র ক্ষুধার্ত মানুষেরা যাতে অভুক্ত না থাকেন, সেজন্যই এমন প্রয়াস নিয়েছেন বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংস্থা অনুপ্রয়াস। সে নির্দেশিকাতেই অন্যান্য সকল ক্রেতাদের উদ্দেশ্যে লেখা রয়েছে, চাইলে এই দোকান থেকে খাবার কিনে ঝুড়িতে রাখতে পারেন। বেশ কয়েকশো বছর আগে ওসমানীয় খেলাফতের সময় তুরস্কের একটি প্রথা চালু হয়েছিল। দরিদ্র অভুক্তদের জন্য দোকানে ঝুলিয়ে রাখা হতো পাউরুটি। কারোর অনুমতি না নিয়েই সেখান থেকে খাবার সংগ্রহ করতে পারতেন ক্ষুধার্তরা। সেই উদ্যোগ তুরস্কের একটি ঐতিহ্য হয়ে গেছে। আজও চলে আসছে সেই প্রথা। সেই ঘটনার কথা জানতে পেরেই এই উদ্যোগ নেয় অনুপ্রয়াস। তুরস্কের প্রাচীন প্রথা আস্কিদা একমেক বা ঝুলন্ত পাউরুটি ফরিদপুরে এসে পরিবর্তিত হয়ে যায় খুশির ঝুড়িতে। তবে শুধু কি পাউরুটিতেই খিদে মিটবে মানুষের? দেশের পরিস্থিতির কথা ভেবেই তাই মূল উদ্দেশ্যটুকু সামনে রেখে আরও কিছু বদল এনেছেন আরমানরা। কেক, বিস্কুট, পাউরুটি, কলা, ওয়েফার এই ধরনের যে কোনো শুকনো খাবার রাখার জন্য সাধারণ মানুষকে আহ্বান করছেন তারা। তবে শুধু ফরিদপুর হাসপাতালের সামনেই নয়, সারা শহরে মোট 10টি দোকানে এই খুশির ঝুড়ির বন্দোবস্ত রয়েছে বলে জানান অনুপ্রয়াসের সভাপতি আরমান। প্রথমের কয়েকদিন নিজেরাই খাবার সরবরাহ করেছিলেন সংস্থার সদস্যরা। তবে অনুপ্রয়াস চেয়েছিল সমাজের দরিদ্র মানুষদের সঙ্গে উচ্চ মধ্যবিত্তদের মধ্যে নির্মিত হোক একটি সহানুভূতির সেতু। হয়েওছে তেমনটাই। এখন তারাই প্রতিনিয়ত দরিদ্রদের জন্য খাবারের দায়িত্ব নিচ্ছেন। দোকানের সাধারণ ক্রেতারাই কিনে রেখে যাচ্ছেন বিস্কুট, পাউরুটি, কেকের প্যাকেট। তবে সাধারণের ওপর দায়িত্ব দিয়ে নিজেরা পিছিয়ে যাননি আরমানরা। সুযোগ পেলেই দোকানে গিয়ে শুকনো খাবার রেখে আসছেন তারাও। Big opportunity to prove yourself on the dance floor. Contact 9836266440. WhatsApp us
9831396770. Our mail ID is bignews24x7.com@gmail. শহর জুড়ে আবারও জাঁকিয়ে পড়তে চলেছে শীত। আর শীতকাল মানেই বাঙালির উৎসবের প্রধান সংযোজন নলেন গুড়, আর তার সাথে মোয়া। গ্রামে গঞ্জে ইতিমধ্যেই খেজুর গাছ থেকে হাঁড়ি নামিয়ে নলেন গুড় তৈরি শুরু হয়ে গেছে, সাথে শুরু হয়ে গেছে মোয়া তৈরিও। তবে বাকি বছরের তুলনায় এ বছরটা সম্পূর্ণ আলাদা, আর তাই মোয়া নিয়ে চিন্তার ভাঁজ জয়নগরের মোয়া ব্যবসায়ীদের কপালে। আর সেই জয়নগরের বাবুদার দোকান মানে আশীর্বাদ সুইটসের কর্মচারী আব্দুল গফফরের গলায় এখন আক্ষেপের সুর। তিনি বলছেন, স্কুল কলেজ বন্ধ, আগে এই সময় মাস্টার মশাই দিদিমণিরা আসতেন মোয়া কিনতে, এখন মোয়া যেন বিক্রি হতে চাইছে না। জয়নগরের মোয়া ব্যবসায়ীদের দাবি, মোয়ার বেশিরভাগ ব্যবসাটাই চলে জয়নগর এবং মজিলপুর এলাকার স্কুল কলেজের ওপর। পৌরসভা এলাকা হওয়ায় এখানে স্কুল কলেজের সংখ্যাটাও নেহাত কম নয়। তবে এবছর সমস্ত স্কুল কলেজ সম্পূর্ণ বন্ধ। তবে জয়নগরের মোয়ার চাহিদা তো শুধু আঞ্চলিক নয়, সারা বাংলাতেই সমানভাবে জনপ্রিয়। তবে সেই বাজারের ওপরেও ভরসা রাখতে পারছে না মোয়া ব্যবসায়ীরা। হাওড়া শিয়ালদা ডিভিশনের স্টেশনে যে সমস্ত দোকানগুলো থেকে শীত পড়তেই আসতো প্রচুর অর্ডার, সেই সমস্ত দোকানদাররাই এখন বলছে ব্যবসা চলছে না। তার মধ্যে লকডাউনের ফলে কাজু কিশমিশের দামও যথেষ্ট বেশি হয়েছে। গুড় আনতে খরচ হচ্ছে বেশ কিছু বেশি টাকা, কিন্তু বিক্রির কথা মাথায় রেখে দাম বাড়ানো যাচ্ছে না। আবার মোয়ার কোয়ালিটির সাথে আপোষ করতেও চাইছে না মোয়া ব্যবসায়ীরা। জয়নগরের মোয়া তৈরি হয় 1904 সাল থেকে। হিসেব বলে 116 বছর ধরে মোয়া তৈরি হচ্ছে জয়নগরে। যত দিন গেছে সময়ের সাথে বেড়েছে জয়নগরের মোয়ার চাহিদা। কিন্তু এবছর শহরবাসীর রসনা তৃপ্তিতে মোয়া কি সত্যি জুটবে, নাকি সোশ্যাল ডিস্টেন্সিং আর স্যানিটাইজারের প্রকোপে মোয়ার সাথে ডিস্টেন্স তৈরি হবে শহরবাসীর? এটা নিয়েই এখন ভাবছে জয়নগর। Big opportunity to prove yourself on the dance floor. Contact 9836266440. WhatsApp us 9831396770. Our mail ID is bignews24x7.com@gmail. বয়স যখন 12-13 বছর, ঠিক সেই সময় একদিন মা তার ছেলেকে স্কুল থেকে ছাড়িয়ে ঘরে নিয়ে আসে। ব্যাস, তারপর থেকে আর কোনোদিনই ছেলেকে বাইরের জগৎ দেখতে দেয়নি মা। হ্যাঁ, এই ঘটনা অবিশ্বাস্যকর শুনতে লাগলেও এটাই সত্যি হয়েছে। 28 বছর ধরে নিজের ছেলেকে ঘরে বন্দি করে রেখেছে মা। এ ঘটনা সুইডেনের স্টকহোমের এক শহরের। দীর্ঘদিন ধরে ঘরে বন্দি আর সাথে শারীরিক নির্যাতন করেছে সেই ছেলেকে। ফলে পায়ে পচন ধরেছে ছেলের, ঠিকমতো পা ফেলে হাঁটতে পারে না, মুখের ভেতর একটা দাঁতও অবশিষ্ট নেই, ভালো করে কথা বলার শক্তি হারিয়েছে সেই ছেলে। তবুও এক ঘরে কোনো মতে বেঁচে ছিল সে। এ যেন বিনা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের থেকেও বেশি ভয়ঙ্কর। পায়ের পচন এতটাই যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়েছে 70 বছর বয়সী মায়ের একমাত্র ছেলে। 28 বছর পর অন্ধকার ঘর থেকে বেরোনোর পরে
এখন বাইরের জগৎকে মেনে নিতে পারছে না ছেলে। বয়স বাড়লেও মনে মনে এখনো সেই 12 বছরের শিশু, 70 বছর বয়সী মায়ের একমাত্র ছেলেটি। এ ঘটনায় স্টকহোম পুলিশের মুখপাত্র ওলা ওস্টারলিং এক সংবাদ মাধ্যম এসএফপিকে বলেন, আমাদের সন্দেহ ওই মহিলা বেআইনিভাবে নিজের ছেলেকে স্বাধীনতা থেকে বঞ্চিত রেখেছিল। শারীরিক নির্যাতন শুধু নয়, তার সাথে চলেছে নির্মম অত্যাচার। 70 বছর বয়সী মা এখন পুলিশের হেফাজতে। আর এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন 28 বছর ধরে গৃহবন্দী সেই ছেলে। Big opportunity to prove yourself on the dance floor. Contact 9836266440. WhatsApp us 9831396770. Our mail ID is bignews24x7.com@gmail. হিমালয়ের পাহাড়ি পথে বসে আছে একটি ছাগলের মতো প্রাণী। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, দেখা গিয়েছে প্রাণীটিকে হিমালয়ান সেরো, অর্থাৎ এই পাহাড়ি ছাগলের প্রজাতিটি বিলুপ্ত হয়ে গিয়েছে বলেই ধরে নিয়েছিলেন অনেকে। তবে আবারও স্পিতি ভ্যালির শীতল মরু অঞ্চলে প্রাণীটির দেখা পেয়ে সত্যিই অবাক হয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু বিগত 50 বছর ধরে কোনো আদর্শ জনজাতির সন্ধান পাওয়া যায়নি। শুধু সংরক্ষিত এলাকায় কিছু সেরোকে দেখা যায় এখনো। তাই স্বাভাবিকভাবেই স্পিতি ভ্যালিতে এই প্রাণীটির সন্ধান পাওয়ার খবরে সত্যিই অবাক হয়েছিলেন বিশেষজ্ঞরা। তাহলে কি গোপনে কোথাও কোনো অস্তিত্ব ছিল? পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠায় বন দপ্তর। তারাও প্রাণীটির অস্তিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন। বন দপ্তরের আধিকারিকদের তোলা 25টি ছবি দেখে সেটিকে হিমালয়ান সেরো বলেই চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। প্রাণীটির নিরাপত্তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বন বিভাগের কর্মীদের। আপাতত বেশ শান্তিতেই ঘুরে বেড়াচ্ছে এই হিমালয়ান সেরো। তবে মানুষের অস্তিত্বের কোনো সংকেত পেলেই পালিয়ে যাচ্ছে সে। যদিও প্রাণীটি হিমালয়ান সেরোর প্রকৃত জনজাতির সদস্য কিনা তাই নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। অনেকে মনে করছেন রূপী ভাওয়া অভয়ারণ্য থেকে কোনোভাবে পালিয়ে এসেছে এই হিমালয়ান সেরো। যদিও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ইতিমধ্যে মানিয়ে নেওয়ায় হিমালয়ের জলবায়ু এখনো সেরোর বসবাসের পক্ষে সম্পূর্ণ অনুপযোগী হয়ে ওঠেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতে কোনোভাবে আবার প্রাণীটিকে ফিরিয়ে আনা যায় কিনা তাই নিয়েই ভাবনা চিন্তা চলছে। Big opportunity to prove yourself on the dance floor. Contact 9836266440. WhatsApp us 9831396770. Our mail ID is bignews24x7.com@gmail.
কথা হচ্ছিল। সেই প্রসঙ্গে বলা যেতে পারে একদিকে তেলের খরচ বেশি, অন্যদিকে রক্ষণাবেক্ষণের সমস্যার কারণে আপাতত সেগুলোর জায়গা হয়েছে ডিপোতেই। সিএসটিসির অধিকাংশ বাসই এখন ডিপোয় পড়ে মরচে ধরার অপেক্ষায়। কিন্তু এরকম অবস্থা কি করে হলো? পরিবহন দফতরের কর্তারা বললেন, বছর 5 আগে থেকে পরিবহন দফতরে এসি ভলভো বাস নামানো শুরু করেছিল। নেমেও ছিল প্রায় 100 খানেক ভলভো। তার মধ্যে কলকাতাতেই সিএসটিসির 63টা বাস নামানো হয়েছিল, আপাতত যার অধিকাংশই বিশ্রামে। এক আধিকারিকের কথায় বলতে গেলে প্রায় 50 কোটি টাকার ভলভোকেই বসিয়ে দিতে হয়েছে। কারণ হলো এই বাসে অস্বাভাবিক তেল খরচ হয়। পরিবেশ বান্ধব বাস ঠিকই, কিন্তু যায় কতটা? 1 লিটার তেলে মোটে 1.5 কিলোমিটার, সেখানে অন্য বাসে 2.5 থেকে 3 কিলোমিটার যায়। এই টানাটানির সময়ে তাই আর আমরা ভলভোকে রাস্তায় নামাই না। তার থেকে ই বাস অনেক বেশি সাশ্রয় দেয়। তাছাড়া এর রক্ষণাবেক্ষণ নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। বেশ কয়েকটি বাসে অনেক কিছু বদলানোর প্রয়োজন, কিন্তু ওই সংস্থা টাকা না পাওয়ার কারণে রক্ষণাবেক্ষণও বন্ধ করে দিয়েছে। আর বকেয়া টাকা না মেটালে তা করবেও না বলে জানিয়ে দিয়েছেন তারা। কিন্তু পরিস্থিতি যা, এই টাকা না মেটালে কোটি কোটি টাকার বাস বসিয়ে রাখতে হবে নিগমের, তাতে ক্ষতি বরং বাড়বে। করোনা পরিস্থিতিতে দীর্ঘ 9 মাস ধরে এক নাগাড়ে পরিষেবা দিলেও রাজ্য পরিবহন নিগমের সরকারি বাসে তেমন যাত্রী নেই, আর তাতেই খরচ বিরাট আকার নিয়েছে, কিন্তু আয় হয়নি। অর্থাভাবে জ্বালানি কিনতে না পারায় কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ অংশে বাস পরিষেবায় ব্যাপক কাটছাঁট করতে হয়েছে। দুপুরের দিকে অধিকাংশ বাসের ট্রিপ বাতিল করতে হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এসি বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছে বলা যেতে পারে। ডিজেলের দাম বাবদ সংস্থার কাছে আইওসি বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বকেয়া পৌঁছেছে 3.5 কোটি টাকার কাছাকাছি। অন্য 2 রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা এইচপিসিএল এবং বিপিসিএল কে ধরলে অঙ্কটা প্রায় 5 কোটি টাকা দাঁড়ায়। বিভিন্ন ডিপোয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাস পরিষেবা বাতিল করতে হচ্ছে। ফলে সংকট এখন শিওরে, যেখান থেকে বেরোতে এখন অর্থ দফতরের দিকে তাকিয়ে সব কটি নিগম। Big opportunity to prove yourself on the dance floor. Contact 9836266440. WhatsApp us 9831396770. Our mail ID is bignews24x7.com@gmail. বিল্টু আর ওর দিদি তুতুনের বেজায় মন খারাপ। একেই তো করোনার জন্য বন্ধ স্কুল, তবুও বন্ধু বান্ধবরা ভার্চুয়ালি উকি দেয় মাঝে মাঝে। শীতকালে যাও বা ঘুরে বেরিয়ে আনন্দে কাটানো যেত, তাতেও বড়দের বারণ শুনতে শুনতে হাঁপিয়ে উঠতে হচ্ছে। অনলাইনে ক্লাস চলার পর কার্টুন দেখে, গল্পের বই পড়ে, মায়ের হাতের ভালো মন্দ রান্না খেয়ে দিব্যি সময়টা কাটছিল, তাতে আবার বাদ সাধলো বার্ড ফ্লু। তাহলে কি এবার স্বাদের চিকেন, ডিম পাত থেকে বাদ পড়তে চলেছে? তাও আবার কতদিনের জন্য? উত্তর অবশ্য জানা নেই। কেরালা, দিল্লি, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ সহ দেশের একাধিক রাজ্যে ফের তাবা বসিয়েছে বার্ড ফ্লু। আতঙ্কে রয়েছে বাংলাও। একই করোনা ভাইরাসের প্রকোপ পুরোপুরি কমেনি, তার উপর এ যেন গোদের ওপর বিস্ফোরা। ইতিমধ্যেই মুরগির মাংস ও ডিম বিক্রির হার কমেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে বিশেষজ্ঞদের বক্তব্য, বার্ড ফ্লু নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ ভারতে এবার H5N1 প্রজাতির
যে বার্ড ফ্লু ছড়াচ্ছে, সেক্ষেত্রে সংক্রমণ একজন মানুষের শরীর থেকে অপর একজনের শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। বার্ড ফ্লু এর আতঙ্কে ডিম বা মাংস বন্ধের প্রয়োজন নেই কোনো বিধিনিষেধ। শুধুমাত্র রান্নার আগে আলাদা জায়গায় কাঁচা মাংস এবং ডিম ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ভালোভাবে সেদ্ধ করে খেতে হবে। Big opportunity to prove yourself on the dance floor. Contact 9836266440. WhatsApp us 9831396770. Our mail ID is bignews24x7.com@gmail. কলকাতার জন্য সুখবর, শহরে মায়া কেয়ার এসে গেছে। বয়স্ক ব্যক্তিদের একটি অনন্য উপায়ে সাহায্য করার জন্য তারা লড়ে চলেছে। মায়া কেয়ার ফাউন্ডেশন 10,000টি ফ্রি ভিজিট এরই মধ্যে দিয়েছে। বিগত 11 বছর ধরে সারা ভারত জুড়ে প্রবীণ নাগরিকদের দেখাশোনা করে চলেছে। মহামারীর সময়ও নিরলসভাবে কাজ করে চলেছে এই সংস্থা। সেবামূলক কাজের মধ্যে রয়েছে বয়স্কদের সাথে সময় কাটানো, তার থেকে শুরু করে কেমোথেরাপি সেশনে থাকা, রেডিওথেরাপি সেশনে তাদের সাহায্য করা, এমনকি বই লেখা বা যখন তাদের দৃষ্টিশক্তির সমস্যা হয় তখনও তাদের পাশে থাকা। এই কঠিন সময়ে মায়া কেয়ার বিনামূল্যে মাস্ক বিতরণ করছে। বিভিন্ন শহরে ভারতের 15টি শহর জুড়ে মায়া কেয়ার বিদ্যমান এবং প্রতিবন্ধী 50 জন মানুষকে জীবিকার আলো এরই মধ্যে দেখিয়েছে। এখন থেকে কলকাতার বয়স্ক ব্যক্তিরা কখনোই অসহায় বোধ করবেন না। তাদের শুধু মায়া কেয়ারের সাথে যোগাযোগ করতে হবে। ছোট্ট একটি কল, মায়া কেয়ারের ভলেন্টিয়াররা কিন্তু এসে পৌঁছে যাবে এবং ফ্রি সার্ভিস দেবে পুরোপুরিভাবে। এবং সেই জন্য যেই নম্বরে কল করতে হবে 7605037322, আরেকটি নম্বর 9903798481। এই দুইটি কলকাতার হেল্পলাইন নাম্বার। এখানে ফোন করলেই কিন্তু বন্ধু মানুষটি আপনার পাশে এসে যাবে এবং বয়স্করা কখনোই নিজেদেরকে একা বোধ করবেন না।